আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। এসএসসি অনশর্ট ক্লাসে আজকে আমি থাকবো আপনাদের সাথে জুরজানি আল রুয়া। আজকে আমরা পড়ব আপনাদের পছন্দের একটা প্রবন্ধ পহেলা বৈশাখ, যেটি লিখেছেন কবির চৌধুরী। শুরুতেই আমরা কবির চৌধুরী পয়লা বৈশাখ সম্পর্কে কি বলেছেন, তার অভিমতটা কি সেটি আগে জেনে নেই। চলুন। আমরা প্রথমেই তো দেখব যে পহেলা বৈশাখে কবির চৌধুরী তার যে অভিমতগুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো আগে দেখব। অসাম্প্রদায়িক যে চেতনা বা মনোভাব, অসাম্প্রদায়িক চেতনা, বা এটাকে আমরা বলতে পারি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি 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 এবং এখানে আমরা দেখব ধর্মীয় নিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, ঐক্যবোধ ঐক্যবোধ আর আরেকটা বিষয় দেখব এখানে বুর্জোয়া বিলাস। এই প্রবন্ধে এগুলো কবির চৌধুরী উল্লেখ করেছেন। এই সকল বিষয় নিয়েই এই প্রবন্ধের আলোচ্য বিষয়। এখন যেটা বিষয়, সাম্প্রদায়িকতা কি বা সাম্প্রদায়িক চেতনাটা কি, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে, সেটাই কি আমাদের অসাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক সম্প্রীতি। যেখানে সকল সম্প্রদায়ের মানুষ একই ছাতার তলে এসে সুন্দরভাবে বসবাস করে, সেটাই কি আমাদের সাম্প্রদায়িক চেতনা বা অসাম্প্রদায়িক চেতনা বা সাম্প্রদায়িক সম্প্রীতি। এখন ধর্মনিরপেক্ষতা কি, যেখানে কোনো ধর্ম নেই, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান এরকম কোনো কিছুই নেই, মানুষ, এটাই ধর্মনিরপেক্ষতা। আমরা মানুষ, এটাই কি আমাদের ধর্ম নিরপেক্ষতা। এখন দেখেন, পয়লা বৈশাখ যখন আমরা উদযাপন করি বা পয়লা বৈশাখ যখন আমরা পালন করি, এখানে শুধু হিন্দুরাই পালন করে, এখানে শুধু মুসলমানরাই পালন করে, না শুধু খ্রিস্টানরাই পালন করেন, না, এখানে আমরা সকল ধর্ম অবলম্বী যারা আছে তারা সবাই একসাথে হয়ে এই উৎসবটাকে পালন করি। তাহলে এই উৎসবটা কি আমাদের কি ধর্ম নিরপেক্ষতাকে কি প্রমোট করে কি করে না? করে। এবং এটা কি আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে কি প্রমোট করে কি করে না? করে। ওকে। এবং সকল বিষয় মিলে এটা আমাদের একটা জাতীয়তাবাদ চেতনাকে বিলং করে। এবং এটা একটা আমরা বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ হিসাবে এটাকে রিপ্রেজেন্ট করছে। কারণ এখানে দেখেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই একসাথে, তারা আমার কি ঐক্যবদ্ধ, সেই বিষয়টাকে আমাদের প্রমোট করছে। এখন বুর্জোয়া বিলাসটা কি? এই বুর্জোয়া বিলাসটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর শখ বা উচ্চভিলাষ, মধ্যবিত্ত শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষা এটাই হচ্ছে আমাদের বুর্জোয়া বিলাস। মধ্যবিত্ত শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষাটা কি আমাদের বুর্জোয়া বিলাস। আগে দেখবেন আমাদের যে পয়লা বৈশাখ সেটা হয়তো কৃষি নির্ভর। পয়লা বৈশাখটা কি নির্ভর হইতো? আমাদের কৃষি সমাজকে কেন্দ্র করে পয়লা বৈশাখটা সংগঠিত হইতো। কৃষি সমাজকে কেন্দ্র করে, কৃষি সমাজ, সে অবশ্যই গ্রাম, অর্থাৎ গ্রামীণ সংস্কৃতিকে প্রমোট করা হতো, গ্রামীণ সংস্কৃতি। এবং এটা মূলত একটা গ্রাম কেন্দ্রিক ছিল আমাদের আগের পয়লা বৈশাখ বা নববর্ষ। কিন্তু বর্তমানে এটা শহর কেন্দ্রিক হয়ে গেছে, শহর কেন্দ্রিক হয়ে গেছে বর্তমানে এটা। এবং যখন শহর কেন্দ্রিক হয়েছে, তার প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণে এটা এখন বর্তমানে
শহর কেন্দ্রিক হয়ে গেছে। যখন এটা শহর কেন্দ্রিক হয়ে গেছে তখন এটার যে জৌলুস বা গৌরবমণ্ডিত ইতিহাস আছে সেটা কিছু হলেও কমে গেছে। সেটি এখানে কবির চৌধুরী উল্লেখ করেছেন। কবির চৌধুরী এটাই আক্ষেপ এই প্রবন্ধে। এবং পহেলা বৈশাখ বিষয়টা আরেকটা শব্দ আমরা বলতে পারি। শব্দটা হচ্ছে, খেয়াল করে দেখেন, পুনর্জন্ম। পুনর্জন্ম বা পুনরুজ্জীবন। পুনর্জন্ম কেন বললাম দেখেন, অতীতের সকল কিছুকে মুছে ফেলে আমরা নূতনভাবে শুরু করতে চাই। কীভাবে করতে চাই? নূতনভাবে শুরু করতে চাই, নূতন কিছুকে প্রমোট করতে চাই। এই বিষয়টা হচ্ছে পুনর্জন্ম। পয়লা বৈশাখ তো তাই। দেখেন, অতীতের যত গ্লানি আছে, অতীতের যত কষ্ট আছে সেগুলোকে মুছে ফেলে আমরা নূতন দিন শুরু করি। তাহলে আমরা পুনর্জন্ম কথাটাকেও একটা কিওয়ার্ড হিসাবে এখানে নিতে পারি। তাহলে শব্দগুলো একটু আরেকবার আমরা স্মরণ করে দেই, কারণ পুরা যে প্রবন্ধটা আছে, পুরা প্রবন্ধের এই কিওয়ার্ডগুলো যদি আপনি খুব ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে পুরা প্রবন্ধটা আপনার সহজ হয়ে যাবে। তাহলে অসাম্প্রদায়িক চেতনা বা সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, ঐক্যবোধ, তারপরে বর্জুয়া বিলাস, মধ্যবিত্ত শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষা, পুনর্জন্ম। আর আমাদের এই পয়লা বৈশাখটা আগে কেমন ছিল সেটা কৃষি সমাজকে কেন্দ্র করে ছিল এবং গ্রামীণ সংস্কৃতি, সেখানে গ্রামকে কেন্দ্র করে হতো। কিন্তু বর্তমানে এটা শহর কেন্দ্রিক, কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণে। ওকে, চলুন এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখে আসি। দেখেন, অতীতে পহেলা বৈশাখ গ্রামের সাধারণ মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। এদিন তারা বাড়িঘর পরিষ্কার রাখত, ব্যবহার্য জিনিসপত্র ধোয়া মোছা করে সকালে গোসল সেরে পুত পবিত্র হতো। এ দিনটিতে ভালো খাওয়া, ভালো থাকা ও ভালো পড়তে পারাকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক মনে করত। পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময় ও নানা রকম আনন্দ উৎসবের আয়োজন করত। তাহলে এই জায়গাটা আমরা যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পয়লা বৈশাখের উৎসব মুখর পরিবেশ। উৎসব মুখর পরিবেশ। পয়লা বৈশাখের উৎসব মুখর পরিবেশ, কারণ এই বিষয়টাকে তারা কি ভালো করে একটু খেয়াল করে দেখেন, তারা ভালো খাওয়া দাওয়া করে, ভালো থাকা, ভালো পড়তে পারাকে তারা ভবিষ্যতের মঙ্গলজনক মনে করত এবং পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময়, নানা রকম আনন্দ উৎসবের আয়োজন করত এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে। উদ্দীপকের সাথে পয়লা বৈশাখ প্রবন্ধের বাংলা নববর্ষ উদযাপনের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। তাহলে খুব ইজিলি আমরা ব্যাখ্যা করতে পারি। খেয়াল করে দেখেন, এই বিষয়টা কি? গ্রামের একটা বিষয় এখানে একটা ফুটে উঠেছে এবং এখানে শুধুমাত্র সেই পয়লা বৈশাখের যে উৎসব মুখর যে পরিবেশ সেই বিষয়টাই উদ্দীপকে আছে। কিন্তু কবির চৌধুরী পয়লা বৈশাখ প্রবন্ধে যেটা বলেছেন, তার যে আক্ষেপ, এটাকে কৃষি সমাজ কেন্দ্রিক ছিল, গ্রামীণ সংস্কৃতিকে প্রমোট করা হতো, কিন্তু বর্তমানে এটা শহর কেন্দ্রিক হয়ে গেছে অর্থনৈতিক কারণে। কারণ এখানে দেখব আমরা সেই মধ্যবিত্ত শ্রেণীর যে উচ্চাকাঙ্ক্ষা, যে ফ্যাশন, এর যে নেতিবাচক প্রভাব, সেই বিষয়গুলো আমাদের বর্তমানে পয়লা বৈশাখে পড়েছে। এগুলোই তারে কি আমার এখানকার সাথে আমার কি বৈসাদৃশ্য। তাহলে বৈসাদৃশ্যটা কি দাঁড়াচ্ছে? তাহলে বৈসাদৃশ্য দাঁড়াচ্ছে বুর্জোয়া বিলাস। বুর্জোয়া বিলাস, এটা এখন পয়লা বৈশাখের মেইন কেন্দ্রবিন্দু। এখন দেখবেন এই পয়লা বৈশাখ আসলেই আমরা বিভিন্ন রং বেরঙের জামা কাপড় পরি, বিভিন্ন অনুষ্ঠানে যাই, ব্যবসা বাণিজ্যকে আরও প্রমোট করতে চাই, এটা একটা উৎসবকে কেন্দ্র করে করতে চাই, যে কোনো অনুষ্ঠান করি আমরা এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে। কিন্তু আগে তো এটা ছিল না। আগে কি ছিল দেখেন, উদ্দীপকে আমরা সেটা বুঝতে পারছি যে বাড়িতে আসা যাওয়া, শুভেচ্ছা বিনিময়, আনন্দ উৎসবের
একটা আয়োজন করা হতো আগে, কিন্তু বর্তমানে এটা আমাদের কি হয়ে গেছে, শহরকেন্দ্রিক হয়ে গেছে। এবং শহরকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে এখানে আমরা মধ্যবিত্ত শ্রেণীর যে বর্জুয়া বিলাস দেখতে পাচ্ছি বা তাদের যে উচ্চাকাঙ্ক্ষা, এটা একটা আমাদের বর্তমানে পয়লা বৈশাখে পড়ে গেছে, যা পয়লা বৈশাখের নেতিবাচক দিক। বৈসাদৃশ্যটা আমরা বুঝতে পেরেছি। উদ্দীপকে পহেলা বৈশাখ প্রবন্ধের প্রতিফলন থাকলেও তা লেখকের প্রত্যাশাকে ধারণ করতে পারেনি। হ্যাঁ, ধারণ করতে পারেনি, কথাটা যথার্থ। কারণটা হচ্ছে যথার্থ কেন, খেয়াল করে দেখবেন। এই যে যথার্থ কথাটা লিখলেন, এই জন্য এখানে এক নাম্বার পেয়ে যাবেন, 1 নাম্বার পেয়ে যাবেন। খেয়াল করেন কেন এটা যথার্থ, ভালো করে বোঝেন। উদ্দীপকে শুধুমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি গ্রামীণ একটা বিষয়, তাই না? শুধু পয়লা বৈশাখের উৎসব মুখর পরিবেশকে আমরা দেখতে পাচ্ছি এখানে, কিন্তু পয়লা বৈশাখ কি শুধুমাত্র উৎসব মুখর বিষয়? তা তো না। কারণ পয়লা বৈশাখ একটা আমাদের অসাম্প্রদায়িকতাকে রিপ্রেজেন্ট করছে, ধর্মনিরপেক্ষতাকে, জাতীয়তাবাদকে এবং ঐক্যবোধকে আমাদের প্রমোট করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুনর্জন্মের একটা ধারণা আমাদের আছে। তাহলে এই বিষয়গুলো কি দেখেন তো উদ্দীপকে কি ফুটে উঠেছে? না, যথার্থভাবে ফুটে ওঠেনি। ওই জন্য আমরা বলতে পারি উদ্দীপকে পহেলা বৈশাখ প্রবন্ধের প্রতিফলন থাকলেও লেখকের প্রত্যাশাকে ধারণ করতে পারেনি। কারণ লেখক যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, এই বিষয়গুলোকে তিনি প্রমোট করতে যাচ্ছেন, যেখানে কোনো থাকবে না শহরকেন্দ্রিক বিষয়, যেখানে কোনো থাকবে না মধ্যবিত্ত শ্রেণীর সেই উচ্চাকাঙ্ক্ষা, সেই বিষয়টাকে তিনি এখানে প্রমোট করতে চাচ্ছেন, এখানে ধারণ করতে চাচ্ছেন। বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী? তাহলে আমরা ঘ নাম্বারটা প্রপারলি বুঝতে পেরেছি। আরেকটা কথা বলে দেই যে এই কবির চৌধুরী একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ, একজন প্রগতিশীল এই কবির চৌধুরী। তাহলে এই কবির চৌধুরী কে ছিলেন? কবির চৌধুরী একজন অসাম্প্রদায়িক লোক ছিলেন এবং তিনি প্রগতিশীল। কবির চৌধুরী কে? এই প্রবন্ধের লেখক কবির চৌধুরী। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2 নম্বর সৃজনশীলটা একটু দেখি। দীপ্তর বাবা ব্যবসায়ী, ঠিক আছে। এইখানকার বানানটা একটু খেয়াল করে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ বানান। আপনারা যখন ব্যবসা লিখবেন তখন এখানে বয় জ ফলার সাথে আকারটা হবে, বয় জ ফলার সাথে কি হবে? আকার হবে। যখন আপনি ব্যবসায় লিখবেন ব্যবসায়, তখন এখানে আকারটা হবে না, তখন এখানে আকারটা হবে না। ব্যবসা লিখলে আকারটা দিবেন, আর ব্যবসায় লিখলে আকারটা হবে না। দীপ্তর বাবা ব্যবসায়ী, আজ তাদের দোকান বিভিন্ন রঙের কাগজ কেটে সাজানো হয়েছে। সে তার বন্ধু শেফালি, নীতিশ, চাকমাকে দোকানে মিষ্টি খাওয়ার দাওয়াত দেয়। মিষ্টি খেয়ে তারা একসাথে মেলায় যায়। মেলায় হরেক রকম দোকান বসেছে। মেলায় ঘুরে ঘুরে তারা বিভিন্ন শখের জিনিস কেনে, নাগরদোলায় চড়ে এবং পুতুল নাচ দেখে। ফেরার পথে তাদের মনে পড়ে শহরের বন্ধু আসিফের কথা। শহরের বন্ধু আসিফের কথা। আসিফ ও তার পরিবার এই নববর্ষ উপলক্ষে নূতন বিশেষ পোশাক ক্রয়ে বিপুল অর্থ ব্যয় করে। এসব গল্প করতে করতে তারা বাড়ি ফেরে। এই যে দেখেন, আসিফ ও তার পরিবার, শহরের বন্ধু আসিফ এবং তার পরিবার নববর্ষ উপলক্ষে কি করছে? নূতন পোশাক ক্রয় করে বিপুল অর্থ ব্যয় করছে, তাই না? এই যে বিপুল অর্থ ব্যয় করছে, এটাই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর বুর্জোয়া বিলাস, মধ্যবিত্ত শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষা, মধ্যবিত্তের বুর্জোয়া বিলাস। এইটা আমাদের বর্তমানে যে পহেলা বৈশাখ,
এর উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে, প্রচুর নেতিবাচক একটা প্রভাব ফেলছে। উদ্দীপকের দীপ্ত, শেফালি, নীতিশ চাকমার পয়লা বৈশাখ উদযাপনে পয়লা বৈশাখ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? খেয়াল করেন, দীপ্ত, শেফালি, নীতিশ চাকমা পয়লা বৈশাখ উদযাপনে পয়লা বৈশাখ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? দীপ্তর বাবা ব্যবসায়ী, বন্ধু শেফালি এবং নীতিশ চাকমা। দেখেন, তিনজন তিন ক্যাটাগরির, এরা একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাই না? এবং এরা হচ্ছে বাঙালি ধরলাম, তারা একত্রিত একসাথে হয়ে বিষয়টাকে উদযাপন করছে। তাহলে এখানে কোনো সম্প্রদায় আছে? নাই। তাহলে এই জায়গায় যে বিষয়টা অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক চেতনাটা কি বিলং করছে কি করছে না? অবশ্যই করছে। তাহলে এই জন্য বলবো কি, উদ্দীপকের দীপ্ত, শেফালি ও নীতিশ চাকমা পয়লা বৈশাখ উদযাপনে পয়লা বৈশাখ প্রবন্ধের অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে। কোন চেতনা ফুটে উঠেছে? আমাদের অসাম্প্রদায়িক চেতনাটা এখানে ফুটে উঠেছে। সেই বিষয়টাকে আপনারা এখন ব্যাখ্যা করবেন। গ নম্বরটা দেখব, পয়লা বৈশাখকে আসিফের পরিবারের নববর্ষ পালনের রীতি থেকে উদ্ধার করাই পয়লা বৈশাখ প্রবন্ধের লেখকের প্রত্যাশা। মন্তব্যটি বিশ্লেষণ করো। হ্যাঁ, পয়লা বৈশাখকে আসিফের পরিবারের নববর্ষ পালনের রীতি থেকে উদ্ধার করাই পয়লা বৈশাখ প্রবন্ধের লেখকের প্রত্যাশা। হ্যাঁ, মন্তব্যটি আমাদের যথার্থ মন্তব্য। কবির চৌধুরী এটাই চেয়েছেন, এই প্রবন্ধের উদ্দেশ্যই এটাই চেয়েছেন যে এই মধ্যবিত্ত শ্রেণীর যে বর্জুয়া বিলাস বা ফ্যাশন, সেখান থেকে পয়লা বৈশাখকে বের করে নিয়ে আসতে হবে। এগুলো পয়লা বৈশাখের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে, কারণ এগুলোর ফলে আমাদের সেই সাম্প্রদায়িক যে সম্প্রীতি বা ধর্মীয় নিরপেক্ষতা বা জাতীয়তাবাদ বা ঐক্যবোধ, যেটা সেই বিষয়টা আমাদের আসতেছে না। শুধু একটা শ্রেণীর মধ্যে এটা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। সেটা শুধুমাত্র সেই ওই দিনকে কেন্দ্র করে শুধু দুই মন্দ ভালো মন্দ খাওয়া বা সেই ফ্যাশন করা, হ্যাঁ, নতুন জামা কাপড় পরা, সেই বিষয়টার মাঝখানে আমরা কেন্দ্রীভূত করে ফেলেছি, যা কবির চৌধুরী চাননি। বুঝতে পেরেছে? তাহলে মন্তব্যটি আমাদের কি যথার্থ। তাহলে উদ্ধার করতে হবে কিসের হাত থেকে? আমাদের সেই মধ্যবিত্ত শ্রেণীর বর্জ্য অভিলাষ বা উচ্চবিত্তের বর্জ্য অভিলাষ, সেই উচ্চাকাঙ্ক্ষা থেকে সেই পয়লা বৈশাখকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আরেকটা সৃজনশীল আমরা দেখি, বাঙালির এই প্রাণের মেলা থামিয়েছিল যারা, লাঠি দিয়ে বীর বাঙালি ওদের করল দেশ ছাড়া। দারুণ, খেয়াল করেন, বাঙালির এই প্রাণের মেলা থামিয়েছিল যারা, লাঠি দিয়ে বীর বাঙালি ওদের করল দেশ ছাড়া। দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 2টা দেখি। নববর্ষ এলো ফিরে, পড়ে গেল সারা, নূতন নূতন রং বেরঙের সাজলো বসুন্ধরা। বসুন্ধরা মানে হচ্ছে আমাদের পৃথিবী। বসুন্ধরা মানে কি? পৃথিবী। নানা রকম অনুষ্ঠানে খায় মিষ্টি মন্ডা গজা, ছেলে বুড়ো নারী পুরুষ সবাই করে মজা। শহর গ্রাম গঞ্জে বসে নানা রঙের মেলা, সবাই করে বিকিকিনি, চলেন নানান খেলা। এটা নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন। তাহলে আমরা প্রথমত দেখি দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1-এ পয়লা বৈশাখ প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো। দেখেন, পয়লা বৈশাখ প্রবন্ধে যে দিকটি ফুটে উঠেছে, বাঙালির এই প্রাণের খেলা বা প্রাণের মেলা পয়লা বৈশাখ থামিয়েছিল যারা। কারা কারা থামানোর চেষ্টা করেছিল একটু খেয়াল করেন তো।
পাকিস্তানিরা, ব্রিটিশরা থামানোর চেষ্টা করেছে। কারণ এটা আমাদের কেন থামানোর চেষ্টা করছে? এটা আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক চেতনা। এবং দেখবেন ব্রিটিশরা যখন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করছে, নবাব সিরাজউদ্দৌলা শেষ মুহূর্তেও বলছে হিন্দু মুসলিম উভয়ে এক হও। তাহলে তখন একটা কি ছিল? অসাম্প্রদায়িক চেতনা, হিন্দু মুসলিম সবাই এক হও, অসাম্প্রদায়িক একটা কথা আছে ওখানে। তাহলে অসাম্প্রদায়িক বিষয়টা এখানে প্রমোট করা যায়, খেয়াল করেন। তা দৃশ্যকল্প 1 পয়লা বৈশাখে প্রবন্ধ যদি একটু ফুটে উঠেছে তা বর্ণনা করো। তাহলে অসাম্প্রদায়িক বিষয় এবং আমাদের যে ঐক্যবোধ এবং জাতীয়তা এই বিষয়গুলোই দৃশ্যকল্প 1-এ ফুটে উঠেছে, বুঝতে পেরেছেন? কারণ পাকিস্তানিরা দেখবেন আমাদের উপরে এই সংস্কৃতি নিয়ে অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে এবং তাদের আমরা রুখে দাঁড়িয়েছি। কারণটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের ভিতরে সেই অসাম্প্রদায়িক চেতনা ছিল। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছুই না, সবাই আমরা মানুষ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বাঙালি জাতীয়তা বোধে একত্রিত হয়ে আমরা ওদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সেই বিষয়টাই এখানে ফুটে উঠেছে। দৃশ্যকল্প 2-এ পয়লা বৈশাখ প্রবন্ধের সামগ্রিক দিকের প্রতিফলন ঘটেনি, মন্তব্যটি বিচার করো। হ্যাঁ, সামগ্রিক দিকের প্রতিফলন ঘটেনি, ঠিক আছে। কেন ঘটেনি দেখেন, দৃশ্যকল্প 2-এ শুধুমাত্র বলা হয়েছে নববর্ষ আসলো, রং বেরঙের সাজ সাজলো বসুন্ধরা এবং বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে সবাই যায়, খায় মিষ্টি মন্ডা গজা সব কিছুই খাচ্ছে, শহর গ্রামগঞ্জে বসে নানা রঙের মেলা বসে এবং সবাই সেখানে যা কি করে, নানান ধরনের জিনিসপত্র কেনা বেচা করে। যে শুধুমাত্র দেখছি পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে উৎসব মুখর যে পরিবেশ, সেই বিষয়টাই দৃশ্যকল্প 2-এ আছে। কিন্তু কবির চৌধুরী কি শুধুমাত্র এই পয়লা বৈশাখের উৎসব মুখর পরিবেশকে কি তিনি বলেছেন? তা তো না। তিনি বলেছেন অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতা, তিনি জাতীয়তা বোধকে বুঝিয়েছেন, তিনি ঐক্যবোধ এবং পুনর্জন্মের কথাকে তিনি এখানে উল্লেখ করেছেন। সেই বিষয়গুলো কি আমাদের উদ্দীপকে দৃশ্যকল্প 2-এ কি আছে? নাই। ওই জন্য আমরা বলবো যে সামগ্রিক দিকের প্রতিফলন ঘটেনি, মন্তব্যটি যথার্থ। এখন আপনারা সুন্দর পর্যায়ক্রমে লিখে ফেলতে পারবেন প্রিয় শিক্ষার্থী। চলেন আরেকটা দেখে আসি। উদ্দীপক 1, উদ্দীপক 2। কার্ড পাই খেতে যাই চমচম মিষ্টি, খাওয়া শেষে হেসে হেসে হাতেও দেয় লিষ্টি। উদ্দীপক 2, পবিত্র এই মনের ছোঁয়া থাকুক বছর জুড়ে, সুখ পাখিরা আসুক ঘরে, দুঃখ পালাক দূরে। ভালোবাসার আলো খেয়ে নতুন দিনের মতো, যাক মুছে যাক কূট চেতনা, মন কালিমা যত। আচ্ছা, উদ্দীপক 1-এ কি বলছে দেখি আরেকবার দেখি। কাঠ পাই খেতে যাই চমচম মিষ্টি, খাওয়া শেষে হেসে খেলে হাতেও দেয় লিষ্টি। দেখেন এখানে একটা হাল খাতার একটা বিষয় আছে। আমরা পয়লা বৈশাখ হলে যে পয়লা বৈশাখ যখন হয় দেখবেন যারা ব্যবসায়ী তারা দেখবেন হাল খাতা করে, হাল খাতা তো বুঝছেন, হাল খাতা করে তারা গত বছরে যত বকেয়া ছিল সকল কিছু তুলে নেয় নিয়ে এবং তার যে কাস্টমাররা ছিল তাদেরকে একটু মিষ্টি মুখ করে নতুন বছর তারা শুরু করে। একটা রীতি আছে আমাদের পয়লা বৈশাখকে কেন্দ্র করে।
উদ্দীপক 1-এর বর্ণনার সাথে পয়লা বৈশাখ প্রবন্ধের কোন অনুষ্ঠানের সাদৃশ্য রয়েছে তা বর্ণনা করো। তাহলে কোন অনুষ্ঠানের সাদৃশ্য রয়েছে? তাহলে ওই যে ব্যবসায়ীরা যে হালখাতার অনুষ্ঠান করে তার সাথে একটা সাদৃশ্য এখানে আমরা খুঁজে পাচ্ছি। সেই বিষয়টাকে আপনারা ব্যাখ্যা করবেন এবং এটাকে কেন্দ্র করে যে একটা উৎসব হয় পুরা দেশ জুড়ে, সেই বিষয়টাকেও আপনারা এখানে ব্যাখ্যা করে ফেলবেন। তাহলে এটার উত্তর হয়ে যাবে। উদ্দীপক 2-এর মূল ভাব পয়লা বৈশাখ প্রবন্ধে লেখকের আহ্বানের প্রতিফলন। উক্তিটির যথার্থতা বিচার করো। দেখি একটু। পবিত্র এই মনের ছোঁয়া থাকুক বছর জুড়ে, সুখ পাখিরা আসুক ঘরে, দুঃখ পালাক দূরে। ওকে, এখানে সুন্দর একটা কথা আছে, পুনর্জন্ম, নূতনত্ব, নূতনত্ব, পুরাতনকে ভুলে নূতনকে আহ্বান করার একটা বিষয় এই লাইনটাতে আছে। সুখ পাখিরা আসুক ঘরে, দুঃখ পালাক দূরে। ভালোবাসার আলো খেয়ে নূতন দিনের মতো যাক মুছে যাক কূট চেতনা, মন কালিমা যত। একটা যত গ্লানি আছে, যত কষ্ট আছে, গত বছরে যত যন্ত্রণা আছে, সকল কিছু ভুলে আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি। যাকে এই যে নতুন দিন শুরু করতে যাচ্ছি, সেই বিষয়টা এখানে ফুটে উঠেছে। আর এই যে নতুন দিন, এই বিষয়টাকে আবুল ফজল তার আইন-ই আকবরী গ্রন্থে এই নতুন দিন বা আমাদের পয়লা বৈশাখকে নওরোজ বলে আখ্যায়িত করেছেন। কি বলে আখ্যায়িত করেছেন? নওরোজ বলে আখ্যায়িত করেছেন। আবার বলি, আবুল ফজল তার আইন-ই আকবরী গ্রন্থে এই পয়লা বৈশাখকে বা বাংলা নববর্ষকে নওরোজ বলে আখ্যায়িত করেছেন। আর নওরোজ অর্থ নূতন দিন। নওরোজ অর্থ কি? নতুন দিন। তাহলে উদ্দীপক 2-এর মূল ভাব পয়লা বৈশাখ প্রবন্ধে লেখকের আহ্বানের প্রতিফলন। হ্যাঁ, লেখকের আহ্বানের প্রতিফলন, কারণ লেখক ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবাইকে এক জায়গায় হয়ে একটা জাতীয় চেতনার ডাক দিয়েছেন, ঐক্যবোধের একটা ডাক দিয়েছেন। সেই বিষয়টা তো এখানে আমাদের ফুটে উঠেছে এবং তার সাথে ফুটে উঠেছে পুনর্জন্মের বা নতুনত্বের একটা বিষয় ফুটে উঠেছে। তাহলে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের মাঝে সম্প্রীতির যে বিষয়টা, সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে বা ফুটে তোলা হয়েছে এবং তার সাথে নূতনত্ব বা নতুন দিনের বা পুনর্জন্মের বিষয়টা এই ঘ নম্বরে ফুটে উঠেছে। ওই জন্য আমরা এখানে বলতে পারি উক্তিটি যথার্থ। কি বলতে পারি আমরা? উক্তিটি যথার্থ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই যে প্রবন্ধটা আমরা এতক্ষণ যে পড়লাম, তাহলে কিছু কিওয়ার্ড আপনারা পাইলেন। কিওয়ার্ডগুলো কি কি? একটা অসাম্প্রদায়িকতা, জাতীয়তা, ধর্মনিরপেক্ষতা, ঐক্যবোধ, কারণ আমরা সকল সম্প্রদায় ভুলে গিয়ে একসাথে হয়ে এই বিষয়টাকে আমরা উদযাপন করছি এবং এর যে সুপ্রাচীন যে এবং গৌরবমণ্ডিত যে ইতিহাস, সেই বিষয়টা আমরা এখানে বুঝতে পারলাম। এবং আরেকটা বিষয় এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন, সেটা হচ্ছে আগে ছিল এটা শহর গ্রামকেন্দ্রিক এবং সেখানে এইসব রীতিগুলো ছিল, উৎসবমুখর একটা পরিবেশ ছিল, কিন্তু বর্তমানে এই পয়লা বৈশাখ শহরকেন্দ্রিক হয়ে গেছে অর্থনৈতিক কারণে এবং এখানে বুর্জুয়া বিলাসের একটা প্রভাব পড়েছে এবং এটা পয়লা বৈশাখের উপর একটা নেতিবাচক দিককে প্রমোট করছে। আমরা এটা বুঝতে পারলাম এই প্রবন্ধ অনুসারে। চলেন এখন আমরা কিছু অনুধাবন প্রশ্ন দেখে আসি।
মুছে যাক গ্লানি গুছে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা। ব্যাখ্যা করো। এই লাইনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, রবি ঠাকুরের এই লাইনটি। কার? রবি ঠাকুরের। ওকে, জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। মুছে যাক গ্লানি গুছে যাক জরা অগ্নি স্নানে। এই যে অগ্নি, অগ্নি মানে কি? আগুন। আগুন কি করে? সকল কিছুকে পুড়ে বিশুদ্ধ করে। কি করে? বিশুদ্ধ করে। ওই জন্য আমরা আগুনকে বলি বিশুদ্ধতার প্রতীক। বিশুদ্ধতার প্রতীক বলি আমরা আগুনকে। ওকে, সূচি মানে পবিত্র হোক ধরা, অর্থাৎ পুরাতন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে ভুলে গিয়ে সেই বিষয়গুলোতে পরিত্রাণ করে আমরা নতুনত্বের বিষয়, নতুন বিষয়কে আমরা আনতে যাচ্ছি। অর্থাৎ পুনর্জন্ম বা পুনর্জীবনকে আমরা এখানে তুলে ধরেছি এই লাইনটির মাধ্যমে। নতুন বিষয় অর্থাৎ অতীতের যত দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুনভাবে আমরা আমাদের জীবন শুরু করতে চাই, এমন একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এটার জ্ঞানটা তাহলে কি লিখবেন? মুছে যাক গ্লানি গুছে যাক জরা অগ্নিস্নানে সূচি হোক ধরা দ্বারা পুনর্জন্মকে তুলে ধরা হয়েছে বা পুনর্জীবনকে তুলে ধরা হয়েছে। পরটা দেখি, ওটা কোন বোর্ডে আসছে? যশোর বোর্ড 24, ঢাকা বোর্ড 19। পরটা, বাংলা নববর্ষ বাঙালির অনন্য উৎসব কেন? বাংলা নববর্ষ বাঙালির অনন্য উৎসব কেন? কারণটা হচ্ছে এটার একটা সুপ্রাচীন ইতিহাস আছে, গৌরবমণ্ডিত ইতিহাস আছে। কারণটা হচ্ছে দেখেন, আমরা সকল সম্প্রদায়ের মানুষ একসাথে হয়ে এই বিষয়টাকে উদযাপন করি, তাই না? এটা শুধুমাত্র একটা কেন্দ্রিক না, আমরা সকল সম্প্রদায়ের মানুষ একসাথে হয়ে এই বিষয়টা আমরা উদযাপন করি। ওই জন্য এই উৎসবটা কি অনন্য উৎসব, কারণ সকলে এক হয়ে উদযাপন করি। একটা অসাম্প্রদায়িকতা এখানে আছে, একটা অসাম্প্রদায়িক চেতনার জন্যই আমরা বাংলা নববর্ষকে বাঙালির অনন্য উৎসব বলি, বাঙালি জাতীয়তা বোধকে আমরা এখানে তুলে ধরি। বুঝতে পেরেছি? পরটা দেখি, পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন কেন? চট্টগ্রাম বোর্ড 19। আচ্ছা, এই অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন কেন? আমি শুরুতেই বলেছি যে অর্থনৈতিক কারণে এখন পয়লা বৈশাখ শহর কেন্দ্রিক হয়ে গেছে। যখন শহর কেন্দ্রিক হয়ে গেছে তখন দেখবেন এখানে মধ্যবিত্ত যে শ্রেণী আছে সেই মধ্যবিত্ত শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষার একটা নেতিবাচক প্রভাব আমাদের পয়লা বৈশাখের উপরে পড়েছে। আর এই মধ্যবিত্ত শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষাকে আমরা বলছি বুর্জোয়া বিলাস। বুর্জোয়া বিলাস, এই যে বুর্জোয়া বিলাস, এই নেতিবাচক যে প্রভাব, সেই নেতিবাচক প্রভাব থেকেই পয়লা বৈশাখকে কি করা প্রয়োজন? উদ্ধার করা প্রয়োজন। ওকে, এখন পরটা দেখি, ঢাকার নববর্ষ উদযাপনকে লেখক বুর্জোয়া বিলাস বলেছেন কেন? আচ্ছা, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, দারুণ একটা প্রশ্ন। ঢাকা নববর্ষ উদযাপনকে লেখক বুর্জোয়া বিলাস বলেছেন কেন? প্রথমত আগে বলে, আগে আবার বলছি, আগে এটা ছিল গ্রাম কেন্দ্রিক, এখন হয়ে গেছে শহর কেন্দ্রিক। তার কারণ কি? অন্যতম কারণ অর্থনৈতিক কারণ। তার অন্যতম কারণ কি? অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ। ওকে, এবং বুর্জোয়া বিলাস বলেছেন এই কারণেই আগে এটা ছিল একটা সবার অংশগ্রহণ, একটা উৎসবমুখর পরিবেশ, একটা অসাম্প্রদায়িক বিষয়কে আমরা এখানে
তুলে ধরতাম। কিন্তু বর্তমানে এই দিনকে কেন্দ্র করে আমাদের ব্যবসায়ী মহল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে, যেগুলোতে আমাদের বাঙালির যে সংস্কৃতি সেই বিষয়গুলো নেই, বাঙালির যে প্রভাব বা বাঙালির যে ছোঁয়া সেগুলো সেখানে নেই, সেই বিষয়গুলো নেই। এই জন্য এই বিষয়টাকে আমরা বর্তমানে কি বলছি? বুর্জোয়া বিলাস। যেখানে শুধু আছে হাল ফ্যাশন, যেখানে শুধু আছে আমাদের ফ্যাশনের বিষয়গুলো, যেখানে আছে মধ্যবিত্ত শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষাগুলো, সেই বিষয়গুলোই আছে। ওই জন্য ঢাকা নববর্ষকে লেখক বুর্জোয়া বিলাস বলেছেন। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছেন? কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ, এবং এখানকার যে ব্যবসায়ী মহল আছে তারা এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে, যেখানে আমাদের বাঙালির ছোঁয়া, বাঙালির যে ঐতিহ্যগুলো সেগুলো আমাদের নেই। ওই জন্য ওই জন্য লেখক ঢাকা নববর্ষকে বুর্জোয়া বিলাস বলে আখ্যায়িত করেছেন। সুন্দরভাবে লিখে ফেলবেন। এখন আমরা কিছু জ্ঞানমূলক দেখে আসি। নবাব সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য কাদের ডাক দিয়েছিলেন? যশোর বোর্ড 24। হিন্দু মুসলমান উভয়কেই তিনি ডাক দিয়েছিলেন। এটা অসাম্প্রদায়িকতা। স্বদেশিকতা কি? স্বদেশিকতা স্বদেশের প্রতি ভালোবাসা। স্বদেশের প্রতি ভালোবাসা। একটু সুন্দর করে লিখি। স্বদেশের প্রতি ভালোবাসা। শোভিনিস্টিক কি? শোভিনিস্টিক হচ্ছে আত্মগৌরব কথা। আত্মগৌরব কথা। আবুল ফজল তার কোন গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলেছেন? ঢাকা বোর্ড 19। কিছুক্ষণ আগে আপনাদের বলেছি এটা আমি। আইন ই আকবরী। আইন ই আকবরী গ্রন্থে তিনি এটাকে বলেছেন নওরোজ। নববর্ষ এক অস্তিত্বকে বিদায় দিয়ে অন্য জীবনে প্রবেশ করার কি প্রকাশ করে? অন্য জীবনে প্রবেশ করার কি প্রকাশ করে? আচ্ছা, আমরা পরের প্রশ্নটা একটু খেয়াল করি। নববর্ষ এক অস্তিত্বকে বিদায় দিয়ে অন্য জীবনে প্রবেশ করার কি প্রকাশ করে? অন্য জীবনে প্রবেশ করার কি প্রকাশ করে? আনন্দ অনুভূতি। আনন্দ অনুভূতি। আনন্দ অনুভূতি প্রকাশ করে। ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বে নববর্ষ পালনে এদেশের জনগণের চিত্তে কিসের প্রতিফলন ঘটেছিল? কিসের প্রতিফলন ঘটেছিল? আমাদের স্বদেশিকতা মানে স্বদেশ প্রেমের প্রতি ভালোবাসা, আর জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন আমাদের ঘটেছিল। এই দুটি বিষয়ের প্রতিফলন আমাদের ঘটেছিল। দারুণ একটা প্রশ্ন করেছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়। ওকে, এখন আমরা একটু বহু নির্বাচনের প্রশ্নগুলো একটু দেখে আসি। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
দেশমাতা এক সকলের। উদ্ধৃতাংশে পয়লা বৈশাখ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে, প্রশ্ন ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 17। দেখছেন প্রশ্ন রিপিট কোশ্চেন, রাজশাহী বোর্ডের কোশ্চেনটাই ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে। ওই জন্য বিগত সালের প্রশ্নগুলোর উপরে খুব ভালো দখলদারিত্ব রাখুন, আপনাদের প্রস্তুতির জন্য এটা খুব সহায়ক। তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশমাতা আমার সকলের। তাহলে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ চেতনা 1 ও 2, ঐতিহ্য চেতনা 9। পরের প্রশ্ন দেখি, উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে? কোন বাক্যের সাদৃশ্য রয়েছে? নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন, না। নববর্ষ বাঙালির শ্রেষ্ঠ উৎসব, পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব, নববর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত, না। উত্তর সি, পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব। সর্বজনীন উৎসব মানে সকলের উৎসব, সর্বজনীন মানে সকলের, সকলের, সর্বজনীন মানে কি সকলের। আর সার্বজনীন, সার্বজনীন মানে প্রাচীন, সার্বজনীন মানে কি প্রাচীন। সর্বজনীন এবং সার্বজনীনের মাঝখানে একটু পার্থক্য রয়েছে, সর্বজনীন সকলের, সার্বজনীন প্রাচীন। বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক। এখানে চৈতন্যের ধারক বলতে কি বোঝানো হয়েছে? চৈতন্যের ধারক, জাগরণের উন্মেষ, না। বর্ণবাদী চেতনা, না না। সাংস্কৃতিক বৈচিত্র্য, না। সাম্প্রদায়িক সম্প্রীতি, আমি শুরুতেই বলেছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতিটা কি? সম্প্রদায়ের মাঝখানে ভালোবাসা, এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের সম্প্রীতি, ভালোবাসা, বন্ধন, এই বিষয়গুলো। তাহলে অসাম্প্রদায়িকতা একটা বিষয়, অসাম্প্রদায়িকতা। কোন সম্প্রদায় অন্য সম্প্রদায়কে অবহেলা করবে না, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে ছোট করবে না, একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়ের চেয়ে নিজেকে বড় মনে করবে না। সেই বিষয়টাই কি আমাদের সবাই এক, সবাইটা কি এক, সবাই সমান, সেই বিষয়টাই কি অসাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িক সম্প্রীতি। সম্প্রীতি মানে এমনি স্নেহ, ভালোবাসা, সেই বিষয়গুলো। বরিশাল বোর্ড 24 দারুণ প্রশ্ন একটা করেছে। ইংরেজ বেনিয়া শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সিরাজউদ্দৌলা হিন্দু মুসলমানকে যে ডাক দিয়েছিলেন তাতে ফুটে উঠেছে অসাম্প্রদায়িকতা। কুমিল্লা বোর্ড 24 দারুণ প্রশ্ন। পয়লা বৈশাখের ঐতিহ্য কিরূপ? গৌরবমণ্ডিত, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী, নবজন্মের। অপশনগুলো দিয়েছে একদম। গৌরবমণ্ডিত। পয়লা বৈশাখ ঐতিহ্য কিরূপ? গৌরবমণ্ডিত। একদম শুরুতেই পাবেন আপনি লাইনগুলো, ধর্মনিরপেক্ষ না, বা জাতীয়তাবাদী না, বা নবজন্মেরও না। দারুণ একটা প্রশ্ন, চমৎকার। চট্টগ্রাম বোর্ড 20, এদেশের মানুষের চিত্তে কখন স্বদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল? বিংশ শতাব্দীর প্রথমার্ধে, ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে উপমহাদেশে বিভক্তির ফলে পাকিস্তানি শাসনের শুরুতে, না। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে, ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে, অর্থাৎ ব্রিটিশদের সময়ে স্বদেশিকতা অর্থাৎ স্বদেশী আন্দোলন, স্বদেশিকতা মাথায় রাখবেন। পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে আমাদের কোন চেতনার প্রকাশ ঘটে? সামাজিক, ধর্মীয় চেতনার, জাতীয়তাবাদী, জাতীয়তাবাদী মানে এক, জাতীয়তাবাদী চেতনার প্রকাশ ঘটে। বাঙালি জাতীয়তাবাদী, আবার বলি বাঙালি জাতীয়তাবাদী।
সিলেট বোর্ড 20। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম, মুসলিম খ্রিস্টান। পয়লা বৈশাখ প্রবন্ধের সাথে উপরের কবিতা অংশটির মিল রয়েছে। ঢাকা বোর্ড 19। ধর্মনিরপেক্ষতা, জাতীয়তা বোধে সর্বজনীনতা। এক ও 3 সর্বজনীনতা এবং ধর্মনিরপেক্ষতা। জাতীয়তা বোধ এখানে ফুটে ওঠে নাই। ধর্মনিরপেক্ষতা এবং সর্বজনীনতা, সর্বজনীনতা মানে সকলের বলেছে। পহেলা বৈশাখ প্রবন্ধের আলোকে আইনি আকবরী কত বছর আগে রচিত গ্রন্থ হয়? আলোকে আইনি আকবরী কত বছর আগে রচিত হয়? চট্টগ্রাম 19। 200 বছর, 250 বছর, 300 বছর? উত্তর 350 বছর। উত্তর 350 বছর। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করার জন্য অবশ্যই আপনাকে টেক্সটটা খুব ভালোভাবে পড়তে হবে, তাছাড়া আপনি পারবেন না। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। একটি বিশেষ তারিখে রমনার বটমূলে প্রতি বছর ভোর থেকে গানের আসর বসে। ভালো কথা। নানান সাজে সজ্জিত হয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সেখানে জমা হয়। আচ্ছা, উদ্দীপকটি কোন দিনের কথা স্মরণ করে দেয়? অবশ্যই পয়লা বৈশাখ, রমনার বটমূলে। আচ্ছা, রমনার বটমূলের অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির কোন চেতনাটি প্রকাশ পেয়েছে? ঐক্যবোধ। উত্তর কি হবে? ঐক্যবোধ। সেখানে সবাই একসাথে হয়, ঐক্যবোধ। আমাদের ঐতিহ্য তো মীর মদন মোহনলাল, তিতুমির, মঙ্গল পাণ্ডে, গোবিন্দদেব ও মুনির চৌধুরীর। এ বাক্যে যে চেতনা ধারণ করে। বরিশাল বোর্ড 19, যশোর বোর্ড 19, 16। কি রিপিট কোশ্চেন? সাজাত্যবোধ, অসাম্প্রদায়িকতা, বাঙালি জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তা না, অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িকতা। পৃথিবীর সব দেশে নববর্ষ উদযাপনে কোনটিতে মৌলিক ঐক্য লক্ষ্য করা যায়? রীতি, প্রকৃতিতে, আনন্দযাত্রায়, পুনর্জীবনের ধারণায়, উৎসবের ভিন্নতায় না, পুনর্জীবনের ধারণায়। দেখেন, ইংরেজি নববর্ষ পালন করি আমরা জানুয়ারি মাসের 1 তারিখে, তাই না? আবার বাংলা নববর্ষ পালন করি আমরা বৈশাখ মাসের 1 তারিখে। বুঝতে পারছেন? তাহলে এখানে কি পৃথিবীর সব দেশে নববর্ষ উদযাপনে কোনটিতে মৌলিক ঐক্য লক্ষ্য করা যায়? ওরাও জানুয়ারিতে পালন করে কিসের জন্য? নতুনভাবে শুরু করার জন্য, পুনর্জীবনের জন্য, পুনর্জন্মের জন্য, পুনর্জীবনের ধারণায়। আমরাও পয়লা বৈশাখে করি পুনর্জন্মের ধারণায়। ওকে। বাংলা নববর্ষ প্রাবন্ধিকের মতে কোন চেতনার ধারক? ধর্মনিরপেক্ষ চেতনার ধারক। বাঙালি, স্বদেশী, ধর্মনিরপেক্ষ চেতনার ধারক। সুদূর অতীতে বাংলা নববর্ষের সাথে অবিচ্ছেদ্য যোগসূত্র ছিল কৃষি সমাজের। বরিশাল বোর্ড 17। ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কি বলে উল্লেখ করেছেন? নওরোজ। কি বলে উল্লেখ করেছেন? নওরোজ। নওরোজ মানে নূতন দিন। যশোর বোর্ড 20, রাজশাহী বোর্ড 19। কি কম্বিনেশন টাইপের প্রশ্ন। এক সময় গ্রাম বাংলার সব মানুষ নববর্ষে যোগ দিত, কিন্তু আজকের যুগে তা হয়ে গেছে শহরের মানুষের। এ কথার মধ্য দিয়ে প্রকাশ পায় অতীত ঐতিহ্য, বর্ষবরণ উৎসব, অসাম্প্রদায়িক বাঙালি। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এক সময় গ্রাম বাংলার সব মানুষ নববর্ষে যোগ দিত, কিন্তু আজকের যুগে তা হয়ে গেছে শহরের মানুষের। অতীত ঐতিহ্য না, বর্ষবরণ উৎসব, অসাম্প্রদায়িক বাঙালি। আমরা 2 আর 3 নেব উত্তর। অতীত ঐতিহ্য হবে না। আমাদের ঐতিহ্য তো মীর মদন মোহনলালের, তিতুমির ও মঙ্গল পাণ্ডের, গোবিন্দদেব ও মনির চৌধুরীর।
এই উক্তিতে আমাদের কোন ঐতিহ্য চেতনার কথা বলা হয়েছে? পাবনা ক্যাডেট কলেজ। রাজনৈতিক চেতনা, ধর্মীয় চেতনা, ধর্মনিরপেক্ষ চেতনা, অর্থনৈতিক চেতনা। ধর্মনিরপেক্ষ চেতনা বা অসাম্প্রদায়িকও বলতে পারি। পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে আমাদের কোন চেতনার প্রকাশ ঘটে? আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ। জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে, ধর্মীয় চেতনা না। নববর্ষ সকল দেশের সকল জাতির আনন্দ উৎসবের দিন। এই দিনে আমরা বিদায় ও নতুনের আগমনের মুখোমুখি হই। সব দেশের নববর্ষ উদযাপনের ক্ষেত্রে এটাই মূল কথা। উদ্দীপকের মূল কথা প্রকাশিত হয়েছে রিং আউট দি ওয়ার্ল্ড, এসো হে বৈশাখ। 1 ও 2, রিং আউট দি ওয়ার্ল্ড, এসো হে বৈশাখ। আমেনাবাগী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর। খুব সহজ প্রশ্ন ছিল। বাংলা নববর্ষ আজ আমাদের জাতির কিসের ধারক? চৈতন্যের ধারক। একদম কোট করা হয়েছে লাইনটা, বইয়ের লাইনটা একদম হুবহু কোট করা হয়েছে। চৈতন্যের ধারক। লালনের প্রয়াণ দিবসে কুষ্টিয়ার সেউরিয়া পরিণত হয় সকল ধর্মের মানুষের মিলন মেলায়। প্রসঙ্গটি পয়লা বৈশাখ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে? আনন্দ বিনোদনের চিত্র না। উৎসবে যোগদানের মানসিকতা, ধর্মনিরপেক্ষ মানসিকতা। ধর্মনিরপেক্ষ মানসিকতা। লালনের অনুষ্ঠানে সেখানে সকল ধর্মের মানুষ একসাথে হয়েছে, তাহলে কি ধর্মনিরপেক্ষ? আচ্ছা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের সাথে থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, বেশি বেশি পড়ালেখা করবেন, যেহেতু আপনাদের সামনে এসএসসি পরীক্ষা রয়েছে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আবার বলছি স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, মন দিয়ে পড়ালেখা করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।